আপনারা জানেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, তার বিশেষ দূত সাজিও গড়, একই সঙ্গে যিনি আবার ওই দেশের ভারতের রাষ্ট্রদূত, তিনি বাংলাদেশ সফর করছেন। আজকে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার একটি বৈঠক হয়েছে। এই বিষয়টা নিয়ে যেমন আমরা আলোচনা করব, একই সঙ্গে আপনারা জানেন যে 2-3 দিন ধরে একটা বিষয় ঘটছে যে এই যে তরুণদের দল এনসিপি অভ্যুত্থানের পরে যে দলের জন্মলাভ হলো, তারা কর্মসূচিতে বাধাপ্রাপ্ত হচ্ছে। সেখানে একটা সংঘর্ষের ঘটনা ঘটেছে, মারামারি হয়েছে। দুঃখজনকভাবে আজকে একটি ছেলের চোখ নষ্ট হয়ে গেছে, অপারেশন করার পরেও জানা গেল যে সেটি একটা বিষয় রয়েছে। পরিচয় জানা গেছে? হ্যাঁ, তার একটা অস্ত্রোপচার হয়েছিল চোখে, কিন্তু একটি চোখ দেখতে পাবে না, এরকম প্রাথমিকভাবে জানা গেছে। হ্যাঁ, এনসিপির একজন সদস্য আর কি। আর একই সঙ্গে আপনারা জানেন যে একটি অনুষ্ঠানে বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন মন্ত্রী উনি একটি কথা বলেছেন যে 5 মাসে ওনার দৃষ্টিতে কিছুই বদলায়নি, শুধু প্রধানমন্ত্রী তারেক রহমান কিছুটা বদলেছেন। ওই খবরেই তিনি কিছু ইতিবাচক বিষয় দেখছেন, আর ওভারঅল উনি দেখছেন না। এটা নিয়ে আমরা আলোচনা করব। আর একই সঙ্গে আপনারা জানেন যে ব্রিক্স জোট, যেটা বলা চলে যে পাশ্চাত্য জোটের বিপরীতে একটি জোট, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, তাদের নেতৃত্বাধীন জোট, সেই জোটে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটা ভারত থেকে আমন্ত্রণ করা হয়েছে, আমন্ত্রণপত্র দেওয়া হয়েছে। এখন ব্রিক্সের চেয়ার আসলে ভারত, সেটি নিয়েও আমরা আলোচনা করব। তো আলোচনার শুরুতে একটু আমি সাজিও গড় যে ভিজিট করছে সেটা নিয়ে শুরু করতে চাই। আপনাদের কাছে আসবো, তার আগে একটু সৌরভ হাসানের সঙ্গে আমি এটি একটু শুরু করতে চাই, খুব সংক্ষেপে শুনে তারপরে আমাদের স্টুডিও অতিথিদের কাছে আসবো। সৌরভ হাসান, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে পাচ্ছি, একটু আরেকটু উচ্চ স্বরে বললে ভালো। জি, সৌরভ হাসান শুনতে পাচ্ছেন আমাকে? না, আমি স্টুডিওতে আলোচনা করব, প্রযোজকদের একটু ডিস্টারশন করছি। একটু জোরে জোরে বলেন। সৌরভ হাসান, শুরুতে আপনার কাছে যেটা জানতে চাই, বাংলাদেশ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে দেখে, এটা নিয়ে একটা বহুল চর্চিত একটা বিষয় রয়েছে যে এই দক্ষিণ এশিয়ায় আঞ্চলিকভাবে যারা শক্তিশালী, ভারত, একটা কথা ছিল যে ভারতের চোখ দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে দেখে না, মার্কিন যুক্তরাষ্ট্র নিজের চোখ দিয়ে বাংলাদেশকে দেখে। এই যে সফরটা হচ্ছে, আপনি খেয়াল করেছেন কিনা, যিনি এসেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত, তিনি একই সঙ্গে কিন্তু ভারতের রাষ্ট্রদূত মার্কিন যুক্তরাষ্ট্রের। ফলে আপনার কি মনে হয় যে কোন দিকে আসলে দেখছে, কিভাবে দেখছে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে? সৌরভ হাসান। ধন্যবাদ আপনাকে এবং স্টুডিওতে যে দুই আলোচক আছেন তাদেরও শুভেচ্ছা জানাই। বাংলাদেশের পররাষ্ট্র নীতি তো প্রণয়ন করবে বাংলাদেশের সরকার এবং জনগণের পক্ষে। এটি ভারতও নির্ধারণ করবে না, চীনও নির্ধারণ করবে না, যুক্তরাষ্ট্রও নির্ধারণ করবে না। তাদের নিজ নিজ স্বার্থেই বাংলাদেশের সাথে সম্পর্ক তৈরি করবে, রক্ষা করবে, এবং সেখানে আমরা আমাদের জাতীয় স্বার্থ কতটা সমুন্নত রাখতে পারি এবং রেখে চীন, ভারত, এশিয়ার দুই বৃহৎ দেশ, আমাদেরও নিকট প্রতিবেশী, আর আরেকটি হচ্ছে কাছাকাছি প্রতিবেশী। আর সুতরাং তাদেরকে বাদ দিয়ে যেমন আমরা চলবো না, আবার তাদের জন্য অন্য কেউ বাদ দেব না। আমাদের পররাষ্ট্র নীতি হবে স্বাধীন, স্বকীয় এবং জাতীয় স্বার্থের অনুকূল, মানে জাতীয় স্বার্থ রক্ষা করবে। ভারত, যুক্তরাষ্ট্রের যে প্রতিনিধি আসছেন তার তো বেশ আলোচনা হয়েছে, সেই প্রতিনিধি এবং পররাষ্ট্রমন্ত্রীর ব্রিফিংও শুনলাম। কিন্তু তাতে পুরোটা যে কি বলে প্রশ্নের উত্তর পাওয়া গেল তা নয়। আর কূটনীতি তো সবসময় প্রকাশ্যে হয় না, এটা অপ্রকাশ্য অনেক বিষয় থাকে আলোচনার। কি হয়েছে, আমরা যেমন যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তি হলো, সেটা চুক্তি হওয়ার পরও আমরা আমাদের এখানে আমাদের সরকারের কাছ থেকে জানতে পারিনি, সেটা জানতে হয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তরের মাধ্যমে। আর সুতরাং আমাদের প্রথম প্রত্যাশা থাকবে এই পররাষ্ট্র নীতির ক্ষেত্রে সরকারের অবস্থান স্বচ্ছ এবং জবাবদিহিমূলক হবে। সবটা এখন নির্বাচিত সরকার, পার্লামেন্ট আছে। আমি তো মনে করি যে এটি পার্লামেন্টে আলোচনা হওয়া উচিত ছিল যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তি। এর আগে বললেন যে আজকে মার্কিন প্রতিনিধি আসার বৈঠকের আগে গতকাল ভারতের হাই কমিশনার দেখা করেছেন। এটা তিনি এখানে এসেছেন বেশ কিছুদিন আগে,
পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করা এটা রুটিন ওয়ার্ক, এবং এর মধ্যে যেটি হয়েছে ভারতের পক্ষ থেকে ব্রিক্স সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী। সোহরাব হাসান, আমরা একটু পরে এই বিষয়টা নিয়ে আসবো, একটু স্টুডিও একটু আলোচনা করে যাই। শামসুজ্জামান দুদু, সোহরাব হাসানের কথাটা একটু শোনা গেছে, শুরুর দিকে একটু সমস্যা ছিল। যাই হোক, উনি মূল যে বিষয়টা বলছেন যে একটা হচ্ছে দৃশ্যমান কূটনীতি থাকে আর একটা হচ্ছে অদৃশ্যমান থাকে। এর বিপরীতে আর একটা বিষয় হচ্ছে এই যে মার্কিন যুক্তরাষ্ট্র বা বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা আসেন বা বিভিন্ন দেশের সঙ্গে যে সম্পর্ক হয়, বেশিরভাগ সময় আমাদের দেশে যেটা আমরা দেখি যে সরাসরি জনগণ জানতে পারে না, বিভিন্ন মাধ্যম দিয়ে জানতে হয়। এই জুলাই অভ্যুত্থানের পরে যে বাংলাদেশ, সেখানে কি আপনার মনে হয় না যে একটা জানার প্রক্রিয়া বা জানানোর প্রক্রিয়া, যেমন সোহরাব হাসান বলছেন সংসদে আলোচনা হতে পারে, সেটা আমরা করছি না কেন? আপনাকে ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে কূটনীতির যে বিষয়গুলো একটা দৃশ্যমান থাকে আর একটি পর্দার আড়ালের ঘটনা থাকে। তো যিনি এসেছিলেন তিনি আমেরিকার বিশেষ দূত হিসাবে, আমরা জানি পার্শ্ববর্তী দেশে তার রাষ্ট্রদূত বটে, তারপরেও তিনি যে বিষয়গুলো নিয়ে এখানে আলাপ করার জন্য আসছেন, সেখানে মোটা দাগের যে বিষয়গুলো আমি মনে করি তাদের দেশের যেমন স্বার্থের ব্যাপার আছে, আমারও বাংলাদেশের স্বার্থের ব্যাপার আছে। তো এখন 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে অনেকটাই পরিস্থিতি কিন্তু পরিবর্তিত হয়েছে। আগে ভারতের মধ্য দিয়েই বাংলাদেশকে দেখার একটা দৃষ্টিভঙ্গি বা অবস্থা আমরা লক্ষ্য করেছি, কিন্তু 24-এর পরে কিন্তু সরাসরি যে কূটনীতির বিষয়টি সেটা আমরা লক্ষ্য করছি। তা আমার কাছে যেটা মনে হয় যে এখানে একটা ভূ রাজনীতিগত একটা বিষয় আছে, চীন মার্কিন একটা ব্যাপার আছে। অর্থাৎ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগে মানে প্রথম যদিও মালয়েশিয়ায় গেছেন, তারপরে চীনে গেছেন, তো এই সফরটা অত্যন্ত কূটনীতি সুলভ ছিল। মালয়েশিয়ায় আমাদের প্রচুর দেশের মানুষ ওখানে কর্মী হিসাবে আছেন। তো স্বাভাবিকভাবে সেখানে আমাদের প্রাইম মিনিস্টার যাওয়াতে সম্পর্ক উন্নয়ন হয়েছে। আজকের পত্রিকাতেও দেখা গেছে আরও আমাদের মানুষ তো নিবেই, আবার রোহিঙ্গার প্রসঙ্গেও তারা 3 লাখের অধিক নেবে এবং হয়তো মায়ানমারে ফিরে যাওয়ার ব্যাপারেও তারা হেল্প করবে। তো এই সবগুলো বিষয়ই কিন্তু কূটনীতির মধ্য দিয়েই তৈরি হচ্ছে, প্রেক্ষাপটটা তৈরি হচ্ছে। সেই প্রেক্ষাপটে যদি আমি মার্কিন যুক্তরাষ্ট্রের দূতকে সামনে এনে দেখি, তো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আগে আমি বলেছি। তো এই আলোচনাটা সবটাই আপনি যেটা বললেন, সংসদ বিদ্যমান সব আলোচনাগুলো প্রকাশ্যে হয়ে যদি দেশবাসী জানতে পারে খুব ভালো হয়। তো আমি দ্বিমত করি না আপনার সঙ্গে, বিষয়টা আলোচনার মধ্যে দিয়ে জানতে পারলে ভালো। কিন্তু এমন কিছু প্রসঙ্গ যদি থাকে যেগুলো আড়ালের প্রসঙ্গ, তো সেই ক্ষেত্রে তার বলার কিছু থাকে না। আমি যে দল করি সে দল তো বিএনপি, তো সেটা আমারও প্রত্যাশা যে জনগণকে বাদ দিয়ে সরকার না, জনগণকে বাদ দিয়ে রাজনীতি না, তো জনগণকে বাদ দিয়ে তো কূটনীতি হতে পারে। একটু মাহমুদুর রহমান মান্নার কাছে আসতে চাই। একসময় আমরা যখন আপনারা ছাত্র রাজনীতি করেছেন বা অনেক সময় ক্যাম্পাসে আমরা বিভিন্ন ধরনের স্লোগান শুনেছি, মার্কিন সাম্রাজ্যবাদ, ভারতের বিরুদ্ধে, ইয়ের বিরুদ্ধে, এটা যেমন একটা পরিস্থিতি এখনও কিন্তু আমরা শুনি যে ঢাকা না দিল্লি, এইরকম স্লোগানগুলো আসে। আমি যেটা আপনার কাছে জানতে চাই যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্টের দূত এখানে এলেন, উনি কী নিয়ে আলোচনা করবেন সাধারণভাবেও একটা কোনো বিষয় আমরা জানতে পারিনি, সরকারের পক্ষ থেকে না, এবং মার্কিন যুক্তরাষ্ট্রে যে ঢাকার যে দূতাবাস রয়েছে তারা একটা তাদের ফেসবুকে দিয়েছে, সেখানেও কিন্তু এই বিষয়ে তেমন কিছু বলেনি যে উনি এসেছেন, উনি আলোচনা করবেন। যেটা উনি বলছিলেন যে জানানো দরকার, আপনার কি মনে হয় না যে এই জানানোর প্রক্রিয়াটা কী রকম হওয়া উচিত? জানানোর প্রক্রিয়া খুব সহজ। ধরে সংসদ যখন বসবে তখন ফরেন মিনিস্টার হোক, হোম মিনিস্টার হোক বা যেই হোক, উনি এটার উপর একটা স্টেটমেন্ট দেবেন যে কী হয়েছে, সেটা একটা জানার পর। তাহলে যদি সন্তোষজনক না হয় বা আরও কিছু জানার থাকে, তাহলে বিরোধী দলের যারা আছেন তারা আবার জিজ্ঞেস করবেন, তার জবাব হবে। কিন্তু আমি প্রাথমিকভাবে মনে করি যে যেহেতু
মার্কিন সরকারের পক্ষ থেকেও কিছু বলা হয়নি, এইখানে সরকারের একটা ঢাক ঢাক গুড়গুড় ভাব থাকবে। যেমন আমাদের সঙ্গে মার্কিনদের যে ট্যারিফের চুক্তি হলো, বাণিজ্য চুক্তি, তার জাস্ট নির্বাচনের 3 দিন আগে হলো। খুবই একদম মানে একটা ধোঁয়াশা পড়ে মাত্র 3 দিন আগে হবে কেন, নতুন সরকার আসবে তারা করবে, কিন্তু করলো। এবং তারা আবার দাবি করলেন যে এই বিষয়টা উভয়ের বড় দল বিএনপি এবং জামাতের সঙ্গে কথা বলা হয়েছে। জামাত বললো যে আমাদের সঙ্গে কথা বলা হয়নি, কিন্তু সেই বলাটার মধ্যে কোনো জোর ছিল না, আর বিএনপি ব্যাপারে কোনো বক্তব্যই দেয়নি। তার মানে এখানে আমেরিকানদের যে বিষয়টা, সেই প্রভাবের কারণে সরকার হিসাব করছে এটা এরকম ওপেন ডিসকাশন করা যাবে কি যাবে না। রেমিন ফারহানা এটার উপরে আলোচনা করতে চেয়েছিলেন, কিন্তু যে নোটিশ দেওয়ার জন্য 4 জন সংসদ সদস্যের সই লাগে, উনি সেই সইটা জোগাড় করতে পারেননি। গেছেন এনসিপির কাছে, এনসিপি সদস্যরা বলেছে আমরা তো জামাতের সঙ্গে ঐক্যে আছি, ওরা যদি মাইন্ড করে আমাদের এটা করা উচিত হবে না। তারপর হচ্ছে এই জায়গাতে সরকারি দল বিরোধী দল একসাথে আছে, একই রকম চিন্তা করছে। এইখানে দেখেন খুবই ইম্পর্টেন্ট, আমি মনে করি যে যারা ইনভেস্টিগেটিভ জার্নালিজম করে তারা এটা বুঝবেন, এই যে চীনকে কেন্দ্র করে আমেরিকার একটা উষ্মা বলি, অস্বস্তি বলি, এ তো আছেই। চীন ঠেকাও এরকম একটা পলিসি আছে তাদের। এবং প্রথমে মালয়েশিয়ার কথা বলে হলো, মূলত প্রধানমন্ত্রী তারেক রহমান চায়না গেছেন, ইন্ডিয়া যাননি, এবং তারপরে ইন্ডিয়া যাওয়ার ব্যাপারে এখন পর্যন্ত কোনো কথা বলেননি। ওইখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার হয়েছে, একদম শেষ সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তার সাথে দেখা করেছেন, কথা বলেছেন, এবং সেইখানে তিনি প্রথম এই যে করিডোর, আপনার ইকোনমিক মিয়ানমারের ভিতর দিয়ে যে করিডোর উল্লেখ করেছেন, মিয়ানমারের ভিতর দিয়ে। আমার কাছে মনে হয় যে মূল ক্রাক্সটা বা মূল ক্যাচটা এইখানে।